আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব ইমিশন প্রাইসেস অ্যান্ড ফিজ নিয়ে। পরিবেশগত অর্থনীতি এমন একটি ক্ষেত্র যেখানে বাজারের স্বাভাবিক আচরণ এবং পরিবেশগত বাস্তবতার সংঘর্ষ স্পষ্টভাবে দেখা যায়। আধুনিক বাজার ব্যবস্থায় আমরা সাধারণত ধরে নিই যে পণ্যের দাম মানুষের পছন্দকে প্রকাশ করে, কিন্তু দূষণের মতো পাবলিক ব্যাডস বা নেতিবাচক বহির্জনিত ক্ষতির ক্ষেত্রে এই ধারণা কাজ করে না। দূষণের কোনো দাম নেই বলেই উৎপাদক তার কার্যকলাপের ক্ষতি অন্যদের উপর চাপিয়ে দিতে পারে, এবং এটাই বাজার ব্যর্থতার মূল উৎস। আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে পরিবেশগত মানকে একটি পাবলিক গুড হিসেবে ভাবলে বাজার সংকেত ব্যর্থ হয়, এবং কিভাবে নন রাইভাল এবং নন এক্সক্লুডেবল বৈশিষ্ট্য পরিবেশকে সুরক্ষাহীন করে তোলে। একই সঙ্গে আমরা বোঝার চেষ্টা করব বহির্জনিত প্রভাব বা এক্সটার্নালিটি কিভাবে সামাজিক ব্যয়কে বাজার দাম থেকে বিচ্ছিন্ন করে দেয়। এই বাজার ব্যর্থতাকে সংশোধন করতে অর্থনীতিবিদরা যে নীতি উপকরণ তৈরি করেছেন, তার মধ্যে এমিশন ফি, দূষণের দাম নির্ধারণ এবং বিশেষভাবে পিগুবিয়ান ফি সবচেয়ে আলোচিত। আর্থার সি পিগো দেখিয়েছিলেন যে দূষণ কমাতে হলে দূষণের উপর এমন একটি দাম দিতে হবে যা তার সামাজিক ক্ষতির সমান। এর ফলে উৎপাদক বুঝতে পারে কখন দূষণ কমানো তার জন্য লাভজনক এবং কখন তা ব্যয় সাপেক্ষ। পাশাপাশি অ্যালান নিজের মতো গবেষকরা আধুনিককালে এমিশন ফি এর কার্যকর প্রয়োগ নিয়ে আরো পরিষ্কার কাঠামো তৈরি করেছেন। ক্লাসে আমরা দেখব কিভাবে বহু সংখ্যক ফার্মের ক্ষেত্রে সমমাত্রিক নীতি বা ইকুইমার্জিনাল প্রিন্সিপাল স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়, এবং কিভাবে এই সর্বোত্তম দূষণের মাত্রা নির্ধারণ করা যায়। এই বিষয়গুলো বুঝতে পারলে আমরা উপলব্ধি করতে পারবো কেন পরিবেশগত সমস্যার সমাধানে শুধু আইন নয়, নির্ভুল অর্থনৈতিক সংকেতও গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা সেই সংকেত বোঝার জন্য সাজানো হয়েছে। আমরা মার্কেট ফেলিওর নিয়ে কথা বলবো আজকে, থিওরি অফ পাবলিক গুডস, থিওরি অফ এক্সটার্নালিটি এবং এমিশন ফি নিয়ে কথা বলবো। এখানে প্রদর্শিত স্লাইডটি মূলত ব্যাখ্যা করছে যে পরিবেশ দূষণ আসলে এক ধরনের বাজার ব্যর্থতা বা মার্কেট ফেলিওর, যেখানে বাজার তার স্বাভাবিক নিয়মে দক্ষভাবে কাজ করতে পারে না। স্লাইডে বলা হয়েছে যে বাজার ব্যর্থতার কারণ হলো এমন একটি অদক্ষ বাজার পরিস্থিতি যেখানে দূষণের ক্ষতি উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ভোক্তারা নিজেদের ব্যয় গণনা করে না। পরিবেশগত সমস্যাগুলোকে অর্থনীতিতে সাধারণভাবে দুইভাবে ব্যাখ্যা করা হয়: পাবলিক গুডসের তথ্য এবং বহির্জনিত প্রভাবের তথ্য দিয়ে। যদি বাজারকে পরিবেশগত মান হিসেবে ধরা হয়, তাহলে ব্যর্থতার উৎস হলো পরিবেশগত মানকে পাবলিক গুড বা জনসাধারণের জন্য অবিভাজ্য সম্পদ হিসেবে বিবেচনা করা, যা সবার জন্য উন্মুক্ত ও ভাগাভাগি করা যায়। আর যদি বাজারকে সে পণ্য বা সেবা হিসেবে সংজ্ঞায়িত করা হয় যার উৎপাদন বা ভোগ পরিবেশের ক্ষতি সৃষ্টি করে, তবে বাজার ব্যর্থতার সৃষ্টি হয় নেতিবাচক বহির্জনিত প্রভাবের কারণে, অর্থাৎ এক পক্ষের কার্যকলাপের ক্ষতি অনিচ্ছাকৃতভাবে অন্য পক্ষকে বহন করতে হয়। সংক্ষেপে এই স্লাইডটি দেখাচ্ছে যে দূষণ নিয়ন্ত্রণে বাজার নিজে থেকে সঠিক সংকেত দেয় না, তাই দূষণের উপর মূল্য আরোপ বা ইমিশন ফি নির্ধারণ করা জরুরি হয়ে পড়ে, যাতে কোম্পানিগুলো তাদের পরিবেশগত প্রভাবের আসল খরচ বুঝতে পারে। এখানে মূলত পাবলিক গুড এবং পরিবেশগত গুডের পার্থক্য বোঝাতে ব্যবহার করা হয়েছে, যা এমিশন প্রাইসেস এন্ড ফিস বোঝার জন্য ভিত্তি তৈরি করে। এখানে দেখানো হয়েছে যে পাবলিক গুডসের দুটি প্রধান বৈশিষ্ট্য রয়েছে: নন এক্সক্লুডেবিলিটি ও নন রাইভালরি। নন এক্সক্লুডেবিলিটি অর্থ হলো কোনো পণ্য একবার সরবরাহ করা হলে কাউকে তা ব্যবহার করা থেকে বিরত রাখা যায় না, যেমন বাতি, ঘরের আলো। আর নন রাইভালরি অর্থ হলো একজন ব্যক্তি পণ্যটি ব্যবহার করলে অন্য কারোর জন্য এর পরিমাণ বা সুবিধা কমে যায় না। এই বৈশিষ্ট্যের ফলে ফ্রি রাইডার সমস্যা তৈরি হয়, যেখানে অনেকে সুবিধা ভোগ করলেও কোনো খরচ দেয় না। স্লাইডে আরো তিন ধরনের গুড দেখানো হয়েছে: ফ্রি গুড, যেমন পানি, যার কোনো সুযোগ ব্যয় নেই; প্রাইভেট গুড, যা এক্সক্লুডেবল ও রাইভাল, যেমন কোকা কোলা; এবং পাবলিক গুড, যা নন রাইভাল ও নন এক্সক্লুডেবল, যেমন রাস্তার লাইট। পরিবেশগত গুণমানও একইভাবে একটি পাবলিক গুড হিসেবে কাজ করে, কারণ সবাই এর সুবিধা নেয় কিন্তু কেউ আলাদাভাবে এর দামের ভার বহন করে না। ফলে দূষণের ক্ষেত্রে বাজার নিজে থেকে ব্যর্থ হয় এবং এমিশন ফি বা দূষণের মূল্য নির্ধারণ প্রয়োজন হয়, যাতে সবাই ন্যায়সঙ্গতভাবে পরিবেশ রক্ষায় ব্যয় বহন করে। এই স্লাইডটি ব্যাখ্যা করছে যে পরিবেশগত মান বা এনভায়রনমেন্টাল কোয়ালিটি আসলে একটি পাবলিক গুড যার সুবিধা সবাই একসঙ্গে উপভোগ করতে পারে এবং কাউকে বাদ দেওয়া যায় না। স্লাইডে বলা হয়েছে যে পাবলিক গুডের দুটি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে: নন রাইভালনেস এবং নন এক্সক্লুডেবিলিটি। নন রাইভালনেস অর্থ হলো একজন ব্যক্তি পরিবেশের পরিষ্কার বাতাস, স্বচ্ছ নদী বা শব্দহীন পরিবেশ উপভোগ করলে অন্য কারোর জন্য সে সুবিধা কমে যায় না, সবাই একই মান উপভোগ করতে পারে। নন এক্সক্লুডেবিলিটি বোঝায় যে পরিবেশের মান উন্নত হলে কাউকে তা ভোগ করা থেকে বাধা দেওয়া সম্ভব নয়, অর্থাৎ পরিষ্কার বাতাস বা কম দূষণের সুবিধা সবাই সমানভাবে পায়। এ কারণে পরিবেশগত মানকে বাজারের প্রচলিত পণ্যের মতো আলাদা করে বিক্রি করা বা কারোর জন্য নিষিদ্ধ করা যায় না। স্লাইডে আর উল্লেখ করা হয়েছে যে
পরিবেশগত মান এই দুটি বৈশিষ্ট্য ধারণ করায় এটি একটি নিখুঁত পাবলিক গুডের উদাহরণ, যার ফলে বাজারের স্বাভাবিক মূল্য সংকেত এখানে কাজ করে না। এর ফলেই দূষণ নিয়ন্ত্রণে বাজার ব্যর্থ হয় এবং একে ঠিক করতে ইমিশন ফি বা দূষণের উপর মূল্য আরোপের মতো নীতি প্রয়োজন হয়, যাতে ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিবেশের ক্ষতির প্রকৃত মূল্য উপলব্ধি করতে পারে। এখানে ব্যাখ্যা করা হয়েছে যে পরিবেশগত মান, যেটি একটি পাবলিক গুড, তা বাজারে স্বাভাবিকভাবে দক্ষ বন্টন বা অ্যালোকেটিভ এফিসিয়েন্সি অর্জন করতে পারে না। এর মূল কারণ হলো পাবলিক গুডের দুটি বৈশিষ্ট্য, নন রাইভালরি ও নন এক্সক্লুডেবিলিটি, যা বাজারের স্বার্থভিত্তিক প্রণোদনাকে বা মার্কেট ইনসেনটিভকে কাজ করতে দেয় না। যেহেতু কেউই পরিবেশের উন্নত মান ভোগ করা থেকে বাদ পড়ে না এবং এক ব্যক্তির ভোগ অন্যের সুবিধা কমায় না, তাই বাজার এখানে দাম নির্ধারণ করতে পারে না যা উৎপাদকদের সঠিক সংকেত দেবে। স্লাইডে বলা হয়েছে যে একটি বাজারকে দক্ষভাবে চালাতে হলে স্পষ্ট ও সুসংজ্ঞায়িত চাহিদা বা ডিমান্ড এবং সরবরাহ বা সাপ্লাই ফাংশন প্রয়োজন, কিন্তু পরিবেশগত মানের মতো পাবলিক গুডের ক্ষেত্রে প্রচলিতভাবে বাজার চাহিদা নির্ধারণই সম্ভব নয়। ফলে বাজার ব্যর্থ হয় এবং কোনো কার্যকর মূল্য সংকেত তৈরি হয় না যা দূষণ কমানোর মতো সামাজিকভাবে কাম্য সিদ্ধান্তকে এগিয়ে নেয়। এই কারণে ইমিশন প্রাইসেস এবং ফিস, অর্থাৎ দূষণের উপর মূল্য আরোপ, একটি অপরিহার্য নীতি, কারণ বাজারের স্বাভাবিক নিয়মে পরিবেশগত মানের সঠিক মূল্য কখনোই প্রতিফলিত হয় না। এই স্লাইডটি পরিবেশগত সমস্যাকে নেগেটিভ এক্সটার্নালিটি বা নেতিবাচক বহির্জনিত প্রভাব হিসেবে ব্যাখ্যা করছে, যা ইমিশন প্রাইসেস এবং ফিস ধারণা বোঝার মূল ভিত্তি। এখানে বলা হয়েছে যে এক্সটার্নালিটি হলো এমন একটি স্পিল ওভার ইফেক্ট বা ছড়ানো প্রভাব যা উৎপাদন বা ভোগের বাইরে থাকা তৃতীয় পক্ষকে প্রভাবিত করে, অর্থাৎ বাজার লেনদেনের সাথে সরাসরি যুক্ত নয় এমন মানুষ ক্ষতি বা উপকার পায়। যখন এই বহির্জনিত প্রভাব ক্ষতি সৃষ্টি করে, যেমন কারখানার ধোঁয়ার আশেপাশের মানুষের শ্বাসকষ্ট হওয়া বা নদী দূষণে জেলেদের আয়ের ক্ষতি হওয়া, তখন একে নেগেটিভ এক্সটার্নালিটি বলা হয়। আবার যদি কোনো কার্যকলাপ তৃতীয় পক্ষের উপকার করে, যেমন একজনের বাগান অন্যদের সৌন্দর্য উপভোগ করতে সহায়তা করে, তখন সেটি পজিটিভ এক্সটার্নালিটি। পরিবেশ দূষণ মূলত নেতিবাচক বহির্জনিত প্রভাবের উদাহরণ, কারণ দূষণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজের সিদ্ধান্তে যে ক্ষতি সমাজকে চাপিয়ে দেয় তার জন্য তার কোনো মূল্য দেয় না। এই বাজার ব্যর্থতাই ব্যাখ্যা করে কেন দূষণের উপর দাম নির্ধারণ বা ইমিশন ফি আরোপ করা প্রয়োজন, যাতে দূষণকারীরা সমাজের উপর চাপানো প্রকৃত ব্যয়ের অংশীদার হয় এবং দূষণ কমানোর দিকে অর্থনৈতিক প্রণোদনা পায়। এই স্লাইডে ব্যাখ্যা করছে যে পরিবেশগত সমস্যাকে বোঝার ক্ষেত্রে পরিবেশ অর্থনীতিবিদরা মূলত সেই সব নেতিবাচক বহির্জনিত প্রভাব নিয়ে কাজ করেন যা বায়ুমণ্ডল, পানির উৎস, প্রাকৃতিক সম্পদ এবং মানুষের সামগ্রিক জীবনমানকে ক্ষতিগ্রস্ত করে। দূষণ শুধু উৎপাদনকারীর অভ্যন্তরীণ ব্যয় নয়, বরং সমাজের উপর আরোপিত অদৃশ্য ব্যয়ের একটি বড় অংশ, যা বাজার মূল্যে প্রতিফলিত হয় না। তাই পরিবেশ অর্থনীতিবিদরা এই ধরনের বহির্জনিত ক্ষতির উৎস বিশ্লেষণ করেন এবং বোঝার চেষ্টা করেন কোন পণ্য বা সেবার উৎপাদন ভোগ এই ক্ষতির সৃষ্টি করছে। স্লাইডে বলা হয়েছে যে এই এনভায়রনমেন্টাল এক্সটার্নালিটিস সঠিকভাবে মডেল করতে হলে বাজারকে সে পণ্য বা সেবার ভিত্তিতে সংজ্ঞায়িত করতে হবে যা পরিবেশগত ক্ষতির সৃষ্টি করে কিন্তু যার খরচ বাজার লেনদেনের বাইরে অন্যরা বহন করে। উদাহরণ হিসেবে কারখানার ধোঁয়া, যানবাহনের নির্গমন বা দূষিত বর্জ্য ফেলা এসবই এমন কার্যকলাপ যার লাভ পায় উৎপাদক বা ভোক্তা, অথচ ক্ষতি পায় পুরো সমাজ। এই ব্যবস্থায় বাজার ব্যর্থ হয় কারণ পরিবেশের ক্ষতির জন্য কোনো মূল্য ধার্য করা হয় না। এই জন্য এমিশন প্রিসেস এবং ফিস আরোপ করা জরুরি, যাতে দূষণের প্রকৃত সামাজিক ব্যয় দূষণকারীর সিদ্ধান্তের অংশ হয়ে ওঠে এবং পরিবেশ রক্ষায় অর্থনৈতিক প্রণোদনা তৈরি হয়। এখানে ব্যাখ্যা করা হয়েছে কেন দূষণকে পাবলিক ব্যাড হিসেবে বিবেচনা করলে বাজার স্বাভাবিকভাবে কাজ করতে ব্যর্থ হয় এবং কেন দূষণের উপর মূল্য আরোপ বা ইমিশন প্রাইসেস এন্ড ফিস প্রয়োজন হয়ে ওঠে। সাধারণত ভোক্তারা তাদের পছন্দ অপছন্দের সংকেত উৎপাদকদের কাছে পাঠায় দাম ব্যবস্থার মাধ্যমে, কিন্তু দূষণের ক্ষেত্রে কোনো দাম না থাকায় উৎপাদকরা বুঝতেই পারেন না তাদের নির্গমন সমাজে কতটা ক্ষতি করছে। এই কারণে দূষণকারীরা পরিবেশের ক্ষতির প্রকৃত ব্যয় বহন না করে ফ্রি রাইড করে এবং বাজার ব্যর্থ হয়। স্লাইডে বলা হয়েছে এই সংকেত ঘাটতি দূর করার সবচেয়ে সহজ উপায় হলো দূষণের উপর একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা। যখন দূষণের উপর মূল্য বসে তখন প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিকভাবে যতটা সম্ভব দূষণ কমাতে উৎসাহিত হয়, কারণ অতিরিক্ত দূষণ মানেই অতিরিক্ত ব্যয়। স্লাইডে আর উল্লেখ আছে যে বিংশ শতাব্দীর শুরুর দিকে ব্রিটিশ অর্থনীতিবিদ আর্থার সি পিগো প্রথম দূষণের উপর কর বা দাম আরোপের ধারণা দেন, যাকে পরে পিগুবিয়ান ট্যাক্স হিসেবে পরিচিত করা হয়। পরবর্তীতে অ্যালান নিজ দূষণের প্রতি ইউনিটের ভিত্তিতে আধুনিক এমিশন ফি ধারণা জনপ্রিয় করেন। এসব নীতির যৌথ লক্ষ্য হল দূষণের প্রকৃত সামাজিক ব্যয় দূষণকারীর উপর আরোপ করা এবং দূষণ কমানোর জন্য সঠিক বাজার সংকেত তৈরি করা। এখানে দেখাচ্ছে যে এমিশন ফিজ আরোপের পর দূষণকারীরা, অর্থাৎ প্রতিষ্ঠানগুলো, কিভাবে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এবং
কোন অর্থনৈতিক যুক্তিতে তারা দূষণের মাত্রা নির্ধারণ করে? এখানে বলা হয়েছে একটি প্রতিষ্ঠান তখনই ভারসাম্য বিন্দুতে পৌঁছায় যখন 1 ইউনিট অতিরিক্ত দূষণ থেকে যে মার্জিনাল সেভিংস পাওয়া যায়, যা আবার দূষণ 1 ইউনিট কমাতে যে মার্জিনাল কস্ট অফ অ্যাবেটমেন্ট লাগে তার সমান। তা দূষণের দামের সমান হয় P equals to minus MSX equals to MSX। যদি প্রতিষ্ঠান দূষণ কম মাত্রায় নির্গত করতে চায় তবে তাকে বেশি খরচে দূষণ কমাতে হবে, যা দূষণ মূল্যের চেয়ে বেশি ব্যয়বহুল, অর্থাৎ কম দূষণ করা তার মোট খরচ বাড়িয়ে দেয়। আবার যদি প্রতিষ্ঠান বেশি দূষণ করে তাহলে শুরুতে তার দূষণ কমানোর খরচ কম হলেও নির্ধারিত ইমিশন ফি এর কারণে অতিরিক্ত দূষণের আর্থিক বোঝা খুব দ্রুত বাড়তে থাকে, ফলে বেশি দূষণ করার প্রতিষ্ঠানটির জন্য আর্থিকভাবে ক্ষতিকর হয়ে ওঠে। এই দুই পরিস্থিতি বিবেচনায় প্রতিষ্ঠান একটি এমন স্তরে পৌঁছায় যেখানে দূষণ কমানোর খরচ এবং দূষণের মূল্য ঠিক সমান হয়, এবং এটি প্রতিষ্ঠানটির সর্বনিম্ন ব্যয়ের পয়েন্ট। স্লাইডটি মূলত বোঝাচ্ছে যে ইমিশন ফিস প্রতিষ্ঠানকে স্বয়ংক্রিয়ভাবে এমন জায়গায় নিয়ে যায় যেখানে পরিবেশের ক্ষতিও কম হয় এবং প্রতিষ্ঠানটিও আর্থিকভাবে সর্বোত্তম সিদ্ধান্ত গ্রহণ করে। এখানে ব্যাখ্যা করা হয়েছে যে ইমিশন ফি আরোপের পর একটি প্রতিষ্ঠান কিভাবে তার দূষণ কমানোর সিদ্ধান্ত নির্ধারণ করে এবং একাধিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কিভাবে একটি স্বাভাবিক নিয়মে পরিণত হয়। এখানে বলা হয়েছে ইমিশন ফি আরোপ হলে প্রতিটি প্রতিষ্ঠান দূষণ কমাবে সেই পর্যায় পর্যন্ত যেখানে মার্জিনাল কস্ট অফ অ্যাবেটমেন্ট, অর্থাৎ অতিরিক্ত 1 ইউনিট দূষণ কমাতে যে খরচ লাগে তা ঠিক ইমিশন ফি এর সমান হয়ে যায়। এই বিন্দুতেই প্রতিষ্ঠানের মোট খরচ সবচেয়ে কম থাকে, কারণ এর বেশি দূষণ কমালে খরচ বেড়ে যায় এবং এর বেশি দূষণ করলে এমিশন ফি দিয়ে বেশি অর্থ পরিশোধ করতে হয়। স্লাইডটি আরও দেখায় যে যদি বাজারে একাধিক প্রতিষ্ঠান থাকে তবে প্রত্যেকেই একই যুক্তিতে তাদের দূষণ নিয়ন্ত্রণের মাত্রা নির্ধারণ করবে, কারণ এমিশন ফি সবার জন্য সমান। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে ইকুই মার্জিনাল প্রিন্সিপাল কার্যকর হয়, যেখানে সব প্রতিষ্ঠান একই মার্জিনাল কস্টের পর্যায়ে পৌঁছে যায়, অর্থাৎ ইমিশন ফি সবার জন্য সমান সংকেত তৈরি করে এবং ফলস্বরূপ সব প্রতিষ্ঠানই একই প্রান্তিক খরচের ভিত্তিতে দূষণ নিয়ন্ত্রণ করে, যা পুরো অর্থনীতির জন্য একটি দক্ষ ও ন্যায্য ফলাফল তৈরি করে। এই স্লাইডটি পিগুবিয়ান ফি এর ধারণা ব্যাখ্যা করছে, যা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি উপকরণগুলোর একটি। স্লাইডে উল্লেখ করা হয়েছে যে বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ আর্থার সি পিগো প্রথম যুক্তি দেন যে দূষণ সৃষ্টি করা প্রতিষ্ঠানগুলোর উপর কর বা ফি আরোপ করা উচিত, কারণ তারা সমাজের উপর যে ক্ষতি চাপিয়ে দেয় তার জন্য একটা আর্থিক দায় থাকা প্রয়োজন। পিগুবিয়ান ফি আসলে এমন একটি বিশেষ ধরনের ইমিশন ফি যেখানে দূষণের উপর আরোপিত মূল্য ঠিক সেই মার্জিনাল ড্যামেজের সমান রাখা হয় যা দূষণের কারণে সমাজকে বহন করতে হয়। এর উদ্দেশ্য হলো বাজার ব্যর্থতা দূর করে আবার দক্ষতায় ফিরে আনা, অর্থাৎ এমন একটি অবস্থায় পৌঁছানো যেখানে কে ক্ষতিগ্রস্ত না হয়ে সমাজ সমগ্রভাবে ভালো অবস্থায় থাকে, যাকে পেরেটো অপটিমালিটি বলা হয়। স্লাইডে আরো পরিষ্কারভাবে বলা হয়েছে যে পিগুবিয়ান ফি এর সংজ্ঞা হলো দূষণের এফিশিয়েন্ট লেভেল বা সর্বোত্তম স্তরে যে মোট প্রান্তিক ক্ষতি বা অ্যাগ্রিগেট মার্জিনাল ড্যামেজ সৃষ্টি হয়, ইমিশন ফি ঠিক সেই পরিমাণে হবে। এর ফলে দূষণকারী প্রতিষ্ঠানগুলো তাদের সিদ্ধান্তে পরিবেশের প্রকৃত ক্ষতি অন্তর্ভুক্ত করতে বাধ্য হয় এবং দূষণ কমানোর জন্য যথাযথ অর্থনৈতিক প্রণোদনা পায়। সংক্ষেপে পিগুবিয়ান ফি পরিবেশগত নীতি প্রণয়নে এক শক্তিশালী হাতিয়ার, যা দূষণের প্রকৃত সামাজিক ব্যয়কে বাজারে দৃশ্যমান করে তোলে। এই স্লাইডটি ব্যাখ্যা করছে যে পিগুবিয়ান ফি আসলে কিভাবে নির্ধারিত হয় এবং কেন এটি সাধারণ এমিশন ফি থেকে ভিন্ন। স্লাইডে বলা হয়েছে যে পিগুবিয়ান ফি সংজ্ঞায়িত হয় সেই মার্জিনাল সেভিংস বা অতিরিক্ত দূষণ উৎপাদন থেকে প্রতিষ্ঠান যে প্রান্তিক সাশ্রয় পায় ঠিক সেই মান অনুসারে, তবে শর্ত হলো এই গণনা করতে হবে সর্বোত্তম দূষণ মাত্রা বা অপটিমাল লেভেল অফ পলিউশনে, অর্থাৎ দূষণের যে পরিমাণে সমাজের মোট খরচ এবং ক্ষতি সর্বনিম্ন হয় সে বিন্দুতে পিগুবিয়ান ফি নির্ধারণ করা হয়। যদি বাজার বর্তমান এই অপটিমাম পয়েন্টে না থাকে তাহলে পিগুবিয়ান ফি হবে না, অর্থাৎ দূষণ নিয়ন্ত্রণের প্রান্তিক খরচ বা মার্জিনাল কস্ট অফ কন্ট্রোল, আর না হবে দূষণের বর্তমান প্রান্তিক ক্ষতি বা মার্জিনাল ড্যামেজ, এবং উভয়ের বাইরের বাইরের একটি মান যা শুধু অপটিমাম স্তরেই সঠিকভাবে পাওয়া যায়। তাই স্লাইডে জোর দিয়ে বলা হয়েছে যে পিকিউবিএন ফি কোনো সাধারণ এমিশন ফি নয়, এটি অপটিমাম দূষণ স্তরের দূষণকারীর প্রতিষ্ঠান যে প্রান্তিক সাশ্রয় পায় তার সঠিক প্রতিফলন। এর উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানকে সেই পর্যায়ে দূষণ কমাতে উদ্বুদ্ধ করা যেখানে সমাজের মোট ক্ষতি সর্বনিম্ন এবং পরিবেশগত অর্থনৈতিক উভয় দিক থেকে ভারসাম্যপূর্ণ অবস্থা প্রতিষ্ঠিত হয়। এই স্লাইডটি ব্যাখ্যা করছে কিভাবে দূষণের দক্ষ মাত্রা নির্ধারণ করা হয় এবং কোন অর্থনৈতিক নীতির ভিত্তিতে পিকিউবিএন ফি কার্যকর হয়। এখানে উল্লেখ করা হয়েছে যে দূষণের সেই মাত্রাই দক্ষ বা উপযুক্ত যেখানে সমাজের মোট ব্যয় অর্থাৎ দূষণ নিয়ন্ত্রণের খরচ সি এবং দূষণের ক্ষতি ডি উভয়ের যোগফল সর্বনিম্ন হয়।
এই সর্বনিম্ন অবস্থায় পৌঁছানোর শর্ত হলো প্রান্তিক ব্যয়ের যোগফল শূন্য হওয়া, অর্থাৎ এমসি এক্স অ্যাস্টারিস্ক প্লাস এমডি এক্স অ্যাস্টারিস্ক ইকুয়ালস জিরো। স্লাইডে আরো ব্যাখ্যা করা হয়েছে যে প্রান্তিক সাশ্রয় আসলে প্রান্তিক নিয়ন্ত্রণ ব্যয়ের বিপরীত মান, এবং দূষণের মোট ক্ষতি হলো বিভিন্ন ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষতির সমষ্টি। যখন সমীকরণকে প্রান্তিক রূপে লেখা হয় তখন দেখা যায় যে প্রতিষ্ঠান দূষণ কমাবে সেই পর্যায় পর্যন্ত যেখানে প্রান্তিক সাশ্রয় ইকুয়ালস টু প্রান্তিক ক্ষতি, অর্থাৎ এমএস এক্স স্টারিস সামেশন আই এম ডি আই এক্স স্টারিস। এখান থেকে পিগুমেন্ট ফি এর ধারণা আসে এমসিএস স্টারিস ইকুয়ালস মাইনাস পি স্টারিস, অর্থাৎ এমএস এক্স স্টারিস ইকুয়ালস টু পি এক্স অ্যাস্টারিস্ক, যেখানে পি এক্স অ্যাস্টারিস্ক হচ্ছে সর্বোত্তম দূষণ স্তরের দূষণের মূল্য। শেষ অংশে স্লাইডে বলা হয়েছে যে প্রতিষ্ঠান দূষণের জন্য মোট যে অর্থ প্রদান করবে তা হলো পি অ্যাস্টারিস্ক ইন্টু এক্স অ্যাস্টারিস্ক, অর্থাৎ নির্ধারিত সর্বোত্তম ফি গুণিতক দূষণের পরিমাণ। এই পুরো ব্যাখ্যা দেওয়ায় যে এমিশন ফি কেবল কর নয়, বরং এটি এমন একটি অর্থনৈতিক সংকেত যা প্রতিষ্ঠানকে সেই বিন্দুতে দূষণ কমাতে বাধ্য করে যেখানে সমাজের মোট ক্ষতি সবচেয়ে কম হয়। এখানে ব্যাখ্যা করা হয়েছে যখন বাজারের একাধিক দূষণকারী থাকে তখন কিভাবে তাদের সম্মিলিত আচরণ বিশ্লেষণ করে একটা অ্যাগ্রিগেট মার্জিনাল সেভিংস ফাংশন বা সমষ্টিগত প্রান্তিক সাশ্রয় ফাংশন তৈরি করা যায়। স্লাইডে দুটি দূষণকারীর মার্জিনাল সেভিংস ফাংশন দেওয়া আছে, ms1 ইকুয়ালস টু 10 মাইনাস 2x1 এবং ms2 ইকুয়ালস টু 5 মাইনাস 3x2। প্রথম ধাপে প্রতিটি সমীকরণকে পুনর্গঠন করে দূষণের পরিমাণ x1 এবং x2 পাওয়া হয়, যেমন x1 ইকুয়ালস টু 10 মাইনাস ms1 বাই 2 এবং x2 ইকুয়ালস টু 5 মাইনাস ms2 বাই 3। এরপর মোট দূষণ x ইকুয়ালস টু x প্লাস 1 x2 x1 প্লাস x2 ধরে উভয় সমীকরণ যোগ হলে অ্যাগ্রিগেট ms ফাংশন পাওয়া যায়, যা এখানে দাঁড়ায় ms ইকুয়ালস টু 8 মাইনাস 1.2x। এই সমষ্টিগত মার্জিনাল সেভিংস এর মানই পিগুবিয়ান ফি এর সমান। ms ইকুয়ালস টু পি অ্যাস্টারিস্ক, যা নির্ধারণ করে একসঙ্গে সব প্রতিষ্ঠান কতটা দূষণ করবে এবং কি হারে ইমিশন ফি পরিশোধ করবে। স্লাইডে আরো বলা হয়েছে মোট পিকিউবিয়ান ফি হবে এক্স ইন্টু পি ইন্টু অ্যাস্টারিস্ক, অর্থাৎ নির্ধারিত ফি গুণিতক মোট দূষণ পরিমাণ। একই পদ্ধতিতে অ্যাগ্রিগেট মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্ট কার্ভ তৈরি করা যায়, যা দূষণ কমানোর সামষ্টিক খরচ বিশ্লেষণে ব্যবহৃত হয়। সব মিলিয়ে এই স্লাইডটি দেখায় যে এমিশন প্রাইসিং কেবল একক প্রতিষ্ঠানের জন্য নয়, বরং বহু প্রতিষ্ঠানের ক্ষেত্রেও দক্ষ ও সমন্বিতভাবে কাজ করে। এই স্লাইডটি ব্যাখ্যা করছে যে একাধিক দূষণকারী প্রতিষ্ঠান থাকলেও এমিশন ফি এর মাধ্যমে তাদের আচরণ একটি দক্ষ ও সুশৃঙ্খল কাঠামো নিয়ে আসা যায়। এখানে বলা হয়েছে যেসব প্রতিষ্ঠান শেষ পর্যন্ত এমন একটি বিন্দুতে গিয়ে পৌঁছায় যেখানে তাদের মার্জিনাল কস্ট অফ পলিউশন কন্ট্রোল বা দূষণ নিয়ন্ত্রণের প্রান্তিক খরচ সমান হয়ে যায়, অর্থাৎ যে এমিশন ফি আরোপ করা হয় সেটি সবার জন্য এই একই অর্থনৈতিক সংকেত হিসেবে কাজ করে, এবং প্রতিটি প্রতিষ্ঠান সেই ফি এর সমান প্রান্তিক ব্যয় পর্যন্ত দূষণ কমায়। ফলে উচ্চ ব্যয়যুক্ত প্রতিষ্ঠান এবং কম ব্যয়যুক্ত প্রতিষ্ঠান দুই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে বুঝতে পারে তাদের কতটা দূষণ করা লাভজনক এবং কোন পর্যায়ে দূষণ কমানো উচিত। যার পলিউশন কন্ট্রোল কস্ট বেশি তারা তুলনামূলক কম দূষণ কমাবে, আর যাদের কস্ট কম তারা বেশি দূষণ কমাবে, কারণ তাদের জন্য কমানোটি সস্তা। সব প্রতিষ্ঠান মিলে দূষণ নিয়ন্ত্রণের ভারসাম্যে পৌঁছালে সমগ্র অর্থনীতিতে একটি কস্ট ইফেক্টিভ পলিউশন রিডাকশন হয়। এই স্লাইডটি মূলত দেখায় যে এমিশন প্রাইসিং শুধু দূষণ কমায় না, বরং বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যয়ের ভিন্নতাকেও দক্ষভাবে সামঞ্জস্য করে। এই স্লাইডটি ব্যাখ্যা করছে পিগুবিয়ান ফি এবং পিগুবিয়ান ভর্তুকি বা পিগুবিয়ান সাবসিডিজ এর মধ্যে পার্থক্য এবং কোন কেন কেন দুটোই পরিবেশগত নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ। পিগুবিয়ান ফি সাধারণত নেতিবাচক বহির্জনিত প্রভাব বা নেগেটিভ এক্সটার্নালিটি কমাতে ব্যবহৃত হয়, অর্থাৎ দূষণকারীদের উপর খরচ আরোপ করা হয় যাতে তারা দূষণ কমাতে উৎসাহিত হয়। অন্যদিকে পিগুবিয়ান ভর্তুকি সেসব কার্যকলাপকে উৎসাহিত করতে ব্যবহৃত হয় যেগুলো সমাজের জন্য ইতিবাচক ফল বয়ে আনে, যদিও সেই সুবিধা সরাসরি উৎপাদক বা ভোক্তা পায় না। এই ধরনের সুবিধাকে বলা হয় পজিটিভ এক্সটার্নালিটি, যেমন গাছ লাগানো, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বা গবেষণা বা উদ্ভাবন, যা সমাজের সার্বিক কল্যাণে ভূমিকা রাখে। ভর্তুকি প্রদান করলে এসব উপকারী আচরণের খরচ কমে যায় এবং মানুষ বা প্রতিষ্ঠান আরও বেশি করে এসব কার্যকলাপে অংশ নিতে আগ্রহী হয়। স্লাইডে আরও উল্লেখ করা হয়েছে যে পিগুবিয়ান ভর্তুকির ধারণাটি পিগুবিয়ান ট্যাক্সের ঠিক বিপরীত দিকে কাজ করে। একটি নেতিবাচক আচরণ উৎসাহিত করে, অন্যটি ইতিবাচক আচরণ উৎসাহিত করে। সব মিলিয়ে এটি দেখায় যে সমাজে কল্যাণ বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে উভয় ধরনের নীতি, ফি এবং ভর্তুকি দুটোই প্রয়োজন। আপনারা এনভায়রনমেন্টাল ইকোনমিক্স কোল্ড স্টাডির যে এনভায়রনমেন্টাল ইকোনমিক্স বইটি আছে এটি একটু পড়লে আমার আলোচনাটি আরো আপনাদের কাছে পরিষ্কার হবে।
এই পুরো আলোচনার মূল উদ্দেশ্য ছিল পরিবেশগত বাজার ব্যর্থতাকে একটা অর্থনৈতিক সমস্যা হিসেবে বোঝা এবং তার উপযুক্ত নীতি সমাধান খুঁজে বের করা। আমরা দেখেছি যে পরিবেশগত মান একটি পাবলিক গুড হওয়ায় বাজারের প্রচলিত দাম সংকেত এখানে কাজ করে না। দূষণ সৃষ্টিকারী ফার্ম যখন তাদের কার্যকলাপের সামাজিক ক্ষতির জন্য কোনো মূল্য প্রদান করে না, তখন বহির্জনিত ক্ষতি দ্রুত বৃদ্ধি পায় এবং পরিবেশগত অবক্ষয় ত্বরান্বিত হয়। এই অবস্থায় এমিশন ফি এমন একটি হাতিয়ার বা দূষণকে দামের মাধ্যমে দৃশ্যমান করে এবং উৎপাদককে তার আচরণ পরিবর্তন উৎসাহিত করে। বিশেষ করে পিকুবিয়ান ফি, যা দক্ষ মাত্রায় দূষণ মার্জিনাল ড্যামেজের সমান, দীর্ঘমেয়াদী সামাজিক কল্যাণ সর্বোচ্চ করতে সহায়তা করে। লেকচারার লেকচারারের লেকচারের উদাহরণগুলোয় আমরা দেখেছি কিভাবে বিভিন্ন ফার্মের মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্ট সমান হলে সামষ্টিকভাবে সর্বনিম্ন ব্যয়ে দূষণ নিয়ন্ত্রণ সম্ভব হয়। বহু সংখ্যক দূষণকারী থাকলেও সমমাত্রিক নীতি ক্রিয়াশীল হয়ে ওঠে এবং প্রত্যেকে সেই পর্যায়ে পৌঁছায় যেখানে তাদের নিজস্ব ব্যয় সর্বনিম্ন হয়। আলোচনায় আরো উঠে এসেছে যে বাজার ব্যর্থতার সমাধান শুধু শাস্তি নয়, ইতিবাচক বহির্জনিত প্রভাবের ক্ষেত্রে উপযুক্ত ভর্তুকিও প্রয়োজন হতে পারে। সব মিলিয়ে এমিশন ফি ও পিকিউবিয়ার নীতি পরিবেশগত ক্ষতি কমানোর পাশাপাশি অর্থনীতিকে আরো কার্যকর ও ন্যায়সঙ্গত করতে সহায়তা করে। এই ধারণাগুলো আয়ত্ত করতে পারলে শিক্ষার্থীরা ভবিষ্যতে পরিবেশ নীতি, জলবায়ু অর্থনীতি এবং টেকসই উন্নয়ন বিশ্লেষণে আরো সক্ষম হয়ে উঠবে। আজকে এ পর্যন্তই। আমি আশা করি আপনারা আমার ভিডিওটি উপভোগ করেছেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই, প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে সে প্রশ্ন করতে পারবেন। সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আমার ভিডিওটির এখানেই সমাপ্তি ঘোষণা করছি।